স্বাগত জানাচ্ছি মামুন হামরো পেজ থেকে। দীর্ঘদিন থেকে আপনারা হয়তো দেখে আসছেন আমি বিভিন্ন ধরনের ছোটো ছোটো কন্টেন্টগুলো তৈরি করে থাকি এবং অনেক কালচার অনেক হেরিটেজ জিনিসগুলো আমি প্রেজেন্ট করে থাকি। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছেন মাননীয় জিবিকের প্রধান নির্বাহী স্যার মাধ্যমিক স্যার আছেন, এবং এর সাথে দেশের বাহির থেকে গবেষক, লেখক এবং সান্তালি মিউজিয়াম নিয়ে উনি কাজ করে থাকেন। জোহার জানাচ্ছি দাদাকে, বড় বাসকে দাদাকে জোহার জানাচ্ছি। আজকে এই আলোচনার সারাদিন ব্যাপী আমরা আলোচনা করলাম সান্তাল হেরিটেজ এবং কালচার নিয়ে অনেক আলোচনা করলাম। দাদা আমাদের অনেক বড় এবং অনেক ভালো বিষয়গুলোকে আমাদেরকে শেখালেন। এই মুহূর্তে আমি দাদাকে কাছে জানতে চাই যে এই যে আপনার এই দীর্ঘ এর পথে চলা সান্তাল হেরিটেজ বা সান্তাল মিউজিয়ামে আপনি কাজ করতেছেন, কেন আপনাকে কাজ করতে হবে? এটা খুবই ভালো প্রশ্ন। বিশেষ করে আজকাল যুগে যখন আমরা অনেক ব্যক্তিকেন্দ্রিক জীবনযাত্রা পালন করছি, আমার নিজের, আমার পরিবার এবং আমার ধারে পাশের বাইরের কথা আমরা বেশি ভাবি না, তখন সমাজের জন্য ভাবনা এবং সমাজ সংস্কৃতি হেরিটেজের উপর ভাবনাটা কেন এটা করতে যাব? এটা সময় নষ্ট, অপচয় বলে আমরা মনে করি। এটার পেছনে একটা দীর্ঘ একটা প্রেক্ষাপট আছে। আমি যখন গ্রাম থেকে বড় হয়েছি এবং আধুনিক শিক্ষা পেলাম, এবং শিক্ষা পাওয়ার পর আমার মাঝখানে মনে হয়েছে যে এই শিক্ষাটা কেন নিচ্ছি, আমি নিজের জীবন চালাতে পারি। তখন আমার একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ, উনি ছিলেন একজন জার্মান সাহেব, ডক্টর মার্টিন ক্যামশেল। উনি একজন গবেষক, শান্তিনিকেতনে এসেছেন এবং ওনার কাছে আমি অনেক কিছু শিখেছি। এবং উনি আমাকে বলেছিলেন যে জীবন সবাই নিজের মতন চালাতে পারে, একটা লেভেলের শিক্ষা যদি গ্রহণ করি বেঁচে থাকার জন্য কোনো সমস্যা নেই। এমন কোনো জীবন আমরা কেন নিতে পারি না? আমাকে বলছিলেন যে যেখানে তুমি তোমার নিজের জীবনের পাশাপাশি তোমার ধারে পাশে যারা আছে তাদের জীবনের কোনো অংশে যদি তুমি তাদের জীবন পরিবর্তন করতে তোমার কোনো কাজে আসে, এখানে তুমি কেন করবে? তো এই কথাটা আমার খুব মাথায় এসছে, এবং আমি মনে করছি শিক্ষিত হিসেবে শুধুমাত্র একটা মধ্যবিত্ত জীবন লিড করে আমার নিজের পরিবার, নিজের জীবন না দেখে মনে করছি শিক্ষিত সাঁওতালদের একটা এক্সট্রা দায়বদ্ধতা থাকে। যেহেতু আমাদের সমাজ, আমরা মনে করি আমরা অর্থনৈতিক, সামাজিক এবং অন্যান্য দিক দিয়ে পিছিয়ে আছি, তখন আমি অন্যান্য সমাজের মানুষের মতন মধ্যবিত্ত জীবন কাটানোর বিলাসিতা আমি নিতে পারি। আমার মনে হয় আমাদের বাড়তি দায়িত্ব হচ্ছে যে আমি এগোবো, তার সঙ্গে সঙ্গে আমার পক্ষে যতটুকু সম্ভব আমার পাশে যারা কিছুটা হলেও এই সুযোগ সুবিধা পায় না তাদের কোনো কাজে আসা। তখন এই সামাজিক দায়বদ্ধতা এবং নিজের কাছে একটা শিক্ষার দায়বদ্ধতা নিয়ে আমার এই কাজে এগিয়েছি, এবং আমি মনে করছি এই কাজের ভেতর দিয়ে আমি আমার জীবনের একটা মানে খুঁজে পাচ্ছি, একটা অর্থ খুঁজে পাচ্ছি। কারণ কাজ করব, রোজগার করব, বউ বাচ্চা মানুষ করবো, এটা তো সোজা, কিন্তু তার সঙ্গে অন্যদের সঙ্গে একসঙ্গে আমার যাদের সঙ্গে আমি বড় হয়েছি তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যে চ্যালেঞ্জ আছে, আনন্দ আছে, আর সেই জন্য এত বছর ধরে কাজ করতে পারছি। ধন্যবাদ দাদা। আসলে আপনি হয়তো গতকালকে আমরা আলাপ করতেছিলাম বড় মাঠে যে আমি সান্তাল পিজিএম বিষয় নিয়ে কাজ করতে খুব পছন্দ করি। আর আপনি হয়তো জেনে খুশি হবেন এটা যে আমার নিজস্ব উদ্যোগে, স্যার হয়তো এর আগে হয়তো জেনেছেন, আমার নিজের উদ্যোগে হয়তো কিছু অর্থ ব্যয় হয়েছে আমার
কিন্তু মনে একটা প্রশান্তি, আলাদা একটা প্রশান্তি পেয়েছি, বা নিজের জন্য কাজ করছি, বা প্রথমত নিজের জন্য কাজ করছি, নিজের ভালো লাগার জন্য কাজ করতেছি। এবং আমার সেই মোটিভটা ছিল যে না, আমি যখন নিজের জন্য কাজ করতেছি, এই বিষয়গুলো যে প্রেজেন্টেশন করতেছি আমি বা মিউজিয়াম করতেছি, এই মিউজিয়াম পরবর্তী যে জেনারেশনগুলো আসবে তাদেরকে আমি কিছুটা কিছু প্রেজেন্ট করতে পারবো, দেখাতে পারবো, যে ওনারা এসে দেখবে যে না, এই বিষয়গুলো আমাদের, এটা আমাদের, এই বিষয়গুলো যারা তৈরি হাফরাম ছিল এটা ব্যবহার করে এসছেন, আমাদের কালচারের সাথে এটা খুবই অ্যাটাচড একটা জিনিস, আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো এই মুহূর্তে স্যারের কাছে আসবো যে স্যার, অনেকদিন থেকে আমি দেখে আসছি যে এই জিবিকে, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সাঁওতাল বলেন, উরাও বলেন, উত্তরবঙ্গে যতগুলো আদিবাসী আছে ওনাদের সাথে আপনি কাজ করার চেষ্টা করেছেন বা জিবিকে কাজ করার চেষ্টা করেছেন, বা আজকে যে ওয়ার্কশপটা, একমাত্র জিবিকে যদি না থাকতো আসলে এই ওয়ার্কশপটাও আজকে আমরা পেতাম না। এই যে আপনার এতদিনের যে জার্নি বা জিবিকের এত বছরের যে জার্নি, উনি আর এরকম আর কত দিন এই জার্নিটা চালিয়ে যাবেন বলে এখন? জন্মগ্রহণ করে তারপর থেকে যাত্রাটা শুরু হয়। মানুষ ইচ্ছা করলেই এই যাত্রাটা তার মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখে। এই যাত্রায় এটা তো দায়বদ্ধতা থাকে, এটা অঙ্গীকার থাকে, অত শৌখিনতা না। মানুষকে বুঝার দেখার যে বিষয়টা আছে, যে বৈচিত্র্যতা, আমরা কিন্তু অনেকেই এখন জীব বৈচিত্র্য নিয়ে যত চিন্তিত, প্রাণী বৈচিত্র্য নিয়ে যত চিন্তিত, যে বৈচিত্র্যের এই উপভোগ করবে যে মানুষগুলা, তাদের মধ্যে জাতি বৈচিত্র্য একটা বড় জিনিস। পৃথিবীতে মানুষ আছে, বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে মানুষ আছে, এক এক জাতির এক এক রকম বৈশিষ্ট্য আছে। আমরা খুব, আমি বাঙালি হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে খুব ভাগ্যবান মনে করি যে আমার চারিপাশে শুধু আমি না, আরও বৈশিষ্ট্যপূর্ণ জাতি বসে, যাদের ভিন্ন ভাষা, ভিন্ন বিশ্বাস, ভিন্ন খাদ্যাভ্যাস, ভিন্ন ধরনের কর্মদক্ষতা, বিভিন্ন ধরনের তাদের বৈচিত্র্যের জ্ঞান, চর্চা, অনুশীলন। এটা তো আমার জন্য একটা, এই বৈচিত্র্য পাওয়াটা তো আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে আনন্দের বিষয়। এই বৈচিত্র্যকে আমাদের জাতি, পৃথিবীর মানব জাতির স্বার্থেই অব্যাহত রাখতে, বেঁচে রাখতে, সেই জায়গা থেকেই কিন্তু আমি কাজ করছি, আমাদের অঙ্গীকার যে জায়গা থেকে কাজ করছি। এবং এই কাজ করতে যেয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, একজন মানুষ শুধু তার নিজের জন্য জন্মগ্রহণ করে, বেড়ে ওঠে। অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হচ্ছে আমাদের সমাজের সঙ্গে বেড়ে ওঠে, সমাজের ভালো মন্দ, দুঃখ কষ্ট, বেদনা আনন্দ সবগুলো নিয়ে ভাগ করে নেওয়া। এই যে ভাগ করে নেওয়া, সহমর্মিতার প্রকাশ করা, এইটা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তারা বললেন যে পরিবার নিয়ে তো আনন্দ থাকা, এটার মধ্যে আনন্দ আছে, অনেক আনন্দ পায়, কিন্তু আনন্দটাকে যদি আপনি আরো বড় করতে চান, বড় পরিসরে নিয়ে যেতে চান, আপনার পরিবারের যদি আরো অনেক মানুষকে যদি সদস্য করতে পারে, তাহলে আমার মনে হয় যে তখন আরো আনন্দটা অনেক অনেক বেশি হয়ে যাবে। যে সেটার জন্য আমরা কাজ করছি। আমি তো আর এই বৈচিত্র্যটা তো আমি ছোটবেলা থেকে দেখছি, আমি একদম জন্মের পর থেকে আমাদের জ্ঞান হচ্ছে বৈচিত্র্যটা দেখছি। শুধু বৈচিত্র্য দেখছি না, বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে অসাম্যতাও দেখছি। মানুষের সঙ্গে কীভাবে অসাম্যতা করা হচ্ছে, মানুষের ব্যবহারের মধ্যে কীরকম পার্থক্য করা হচ্ছে, এটা খুব বেদনাদায়ক হচ্ছে একসময়। কিছুটা যে নাই তা না। যেমন আমাদের দেশে বিশেষ করে সাঁওতাল, আমরা একসময় সবাইকে সাঁওতাল হিসেবেই জানতাম, ছোটবেলা থেকে সাঁওতাল হিসেবে, আদিবাসী হিসেবেই জানতাম। আদিবাসী শব্দটা কিন্তু আমাদের দেশের নতুন শব্দ। আইএলও বা
ইউএন কনভেনশন কবে আদিবাসী বলছে, কাকে বলছে জানি না। এটা আমরা ছোটবেলা থেকেই জানি যে এরা আদিবাসী। আমাদের এখানে প্রচুর স্কুল আছে আদিবাসী স্কুল, স্কুলের নামই হচ্ছে আদিবাসী স্কুল, প্রাইমারি স্কুল আছে অনেক আছে। অনেক আছে, জমি দান করছে, এটা আদিবাসী স্কুল। তো সেই জন্য এই আদিবাসী শব্দটা এটা কারোর স্বীকৃতির উপর নির্ভর করে। আমি মনে করি আদিবাসী হচ্ছে আদি বৈশিষ্ট্য নিয়ে যারা এখন পর্যন্ত লড়াই করছে, সংগ্রাম করছে, বেঁচে আছে, তারাই আদিবাসী। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এখানে সাঁওতাল, তাদের প্রচুর সম্পদ ছিল, প্রচুর প্রকৃতির উপর নির্ভর করতো। ধীরে ধীরে প্রকৃতির সম্পদগুলো কমে আসতেছে, বন্যময় জলাশয় কমে আসতেছে, তাদের জীবিকার যে আনন্দময়টা ছিল। একসঙ্গে আমরা ছোটবেলায় দেখতাম যে শিকারে যাচ্ছে, ফেরার সময় দেখতেছি একটা শৃগাল নিয়ে বা কিছু পাখি টাকি নিয়ে ফিরতেছে, একসঙ্গে বসে পাড়ায় বসে সবাই উৎসব করে খাচ্ছে। যে সেটাও তো শেষ হয়ে গেল। এই মানুষগুলো তখন বিপদে পড়ে গেল। বিপদে পড়ে গেল মানে তাদের প্রকৃতি আর থাকি, প্রকৃতি থেকে তাদের যে দৈনন্দিন চাহিদা, বেঁচে থাকার চাহিদা বা খাদ্যের যে চাহিদা, সেই চাহিদা দিতে পারছে না। বিকল্প পেশায় খুঁজতে হবে, কিন্তু তার কাছের পেশায় ছিল কৃষি পেশা। কৃষিটা তারা ভালো করে পারত, কৃষিটা ভালো করে পারত। এই কৃষি নিয়েই তারা বেঁচে আছে, বেঁচে থাকতেও চায় এখন। এবং তাদের মধ্যে শিক্ষার হারটা কমে গেল। একেবারে প্রতিষ্ঠানের শিক্ষা, আমি আধুনিক শিক্ষা বলবো না, আমি প্রতিষ্ঠানের শিক্ষা। আমি আধুনিক শিক্ষা শব্দটার ব্যবহার সম্পর্কে একমত করি না। আধুনিক আমার যে প্রতিষ্ঠানের শিক্ষা আছে, সেই শিক্ষা অনেক সীমাবদ্ধতা আছে। দাদা আজকে ওয়ার্কশপে আমাদের দেখাইছে মডার্নাইজেশনের কী কী দিকগুলো আছে, ডেমোক্রেসি কী কী দিকগুলো আছে। কিন্তু ওনাদের কাছে অনেক শিক্ষা আছে। যেমন চিকিৎসার যদি কথা বলি, যদি চাষাবাদের কথা বলি, তাহলে অনেক শিক্ষা আছে, জ্ঞান আছে, দক্ষতা আছে, সঠিক আছে, আকাঙ্ক্ষা আছে। আমরা যদি একটু পরিবেশ দিতে পারি, একটু যদি সুযোগ দিতে পারি, তার কিন্তু রাষ্ট্রীয় অধিকারই হচ্ছে সেই সুযোগগুলো পাবে। তাহলে আমরা যদি সমাজের যারা অগ্রগামী মানুষ আছে বা যাদের চিন্তা করি, একটু যদি সুযোগের করে দেয়। আজকে যে আমাদের ওয়ার্কশপে শেষে আমাদের যে স্বতঃস্ফূর্ত ছেলেমেয়েরা যারা গান গাইল, নাচলো, আনন্দ করলো, এই সুযোগটা করে দেওয়া একটা হচ্ছে আমাদের কাজ, আমাদের দায়িত্ব। এই সুযোগ করে দিচ্ছে। দাদা আসছেন, দাদাকে খুবই আমার সঙ্গে তার ওনার পরিচিতি আছে, সরাসরি পরিচিতি আজকে থেকে 15 বছর আগে থেকে ওনার সঙ্গে নামের সঙ্গে আমার পরিচিত। ওনার সঙ্গে দেখা হয়েছে 2বার, আমার কাছে নাম সেই আছে। ওনারা যেভাবে চেষ্টা করছেন, সেই চেষ্টাগুলোকে আমরা কীভাবে এখানে ওনাদের জ্ঞানগুলো, লব্ধ জ্ঞানগুলো আমাদের কাজে লাগাতে পারি, সেটাও আমরা চেষ্টা করছি। ওনারা একটা মিউজিয়াম আছে, চমৎকার হেরিটেজ মিউজিয়াম আছে, আমরাও সেখানে একটা মিউজিয়াম করার চেষ্টা করছি। হয়তো ওটা আরও সাজাতে হবে, আরও সংগ্রহ করতে হবে, সুন্দর করতে হবে। মিউজিয়াম কেন? মিউজিয়ামগুলো কেন? মিউজিয়াম মানে হচ্ছে তার পূর্ববর্তী অবস্থা মানুষ জানতে চায়, মানুষের মধ্যে এই তাগিদটা আছে কি। মিউজিয়ামটা হচ্ছে তার 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর আগে কী ছিল, সভ্যতার উপাদানগুলো কী কী ছিল, সেটা দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়। সেটাকে যদি আমরা সংগ্রহ করতে পারি, আমাদের দেশে খুব বেশি উদ্যোগ নাই। আমাদের রাষ্ট্রীয় যে মিউজিয়াম আছে সেখানে আদিবাসী সাঁওতাল কর্নার আছে, গেলে দেখতে পাবে। তা আমরা লোকালি যারা সবাই ঢাকা যেতে পারে না, তাদের জন্য কী হবে, ঢাকা যাওয়ার সুযোগ নেয় বা সুযোগ থাকলেও ওই মিউজিয়ামে গিয়ে ঘুরে আসার সুযোগ নেয়। তা আমরা সেই জন্য আমাদের স্থানীয় উপাদানগুলো সংগ্রহ করে আমরা একটা মিউজিয়াম করার চেষ্টা করছি। আমাদের আরও চেষ্টা আছে। আমরা প্রতি বছর ফোক ফেস্টিভ্যাল করছি, সাঁওতাল ফোক ফেস্টিভ্যাল করতেছি, আমরা অন্যান্য উৎসবগুলো করতেছি মানে আমরা সহযোগিতা করছি। এটা একটা আমার ভালো লাগে, আনন্দ পাই যে আমি 40 বছর আগে যে অবস্থাটা দেখছিলাম মানুষের মধ্যে, সেটা তার চেতনাগত দিক দিয়ে, সাহসের দিক দিয়ে এখন অনেক সাহস, অনেক কথা বলে। আমার ওই প্রতিষ্ঠানের ডাক্তার হচ্ছে, এখন ইঞ্জিনিয়ারও হচ্ছে, নার্স হচ্ছে, ভালো লাগে। এটা খালি ওনার না, আমাদের শিক্ষাটাই হচ্ছে এখন
কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা হয়ে গেছে। এটা তো ওটা আমার কমিউনিটিতে যারা আছে তারাও হচ্ছে ওটার মধ্যে শিক্ষার সীমাবদ্ধতা। তারপরেও যে আমার কাছে হচ্ছে সামাজিক যে শিক্ষা আছে, সামাজিক যে বন্ধন আছে, সেটা যদি দেওয়া যায়, সেটা যদি অব্যাহত রাখা যায়, তাহলে আমার মনে হয় যে সমাজ আরও অনেক দিন ধর্মের সঙ্গে অন্ধকারের সঙ্গে বেঁচে থাকে, ঠিক আছে। এই যে স্যার একটা প্রশ্ন আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আপনি এই যে এই কমিটিদেরকে আপনি অনেক দিয়েছেন স্যার, এবং দিয়ে যাচ্ছেন বা জীবিকে দিয়ে যাচ্ছে, এখন কাজ করে যাচ্ছেন। এই যে আপনি 40 বছরে যে জার্নির কথা বললেন, এই কমিউনিটি থেকে আসলে আপনি মানে কী পেয়েছেন? যদি এটা একটু দিয়ে যাওয়ার কথাটার সঙ্গে আমি একমত না। এটা কোনো দেওয়া না, দান দক্ষিণার বিষয়। হ্যাঁ, যেহেতু আপনি এটা কাজ করে যাচ্ছেন আপনি, এটা হচ্ছে দায়িত্ব থেকে করা, ভালো লাগা থেকে করা, ভালোবাসা থেকে করা, আনন্দের জন্য করা, সেটার জন্য করছি। আমার মানুষ আমার মনে হয় যে আমার ভালো লাগে, আমাকে ভালো লাগে, আমি আনন্দ পাই, মানুষও আমার পছন্দ করে। এই মানুষ যে পছন্দ করে, মাঝে মাঝে মানুষ আমাদের বিভিন্ন নামে সাঁওতালি যে সম্মানজনক কাঠামোগত যে পরিচিতিগুলো আছে সেটা নিয়েও ডাকে। তো এইটা চেয়ে আমার চেয়ে আর কিছু পাওয়ার নেই। আমার পাওয়ার আছে যে তারা লড়াই করছে, লড়াইয়ের মধ্যে আছে, জমির জন্য লড়াই করছে, ভূমির জন্য লড়াই করছে, ভাষার জন্য লড়াই করছে, বর্ণমালার জন্য লড়াই করছে, সংস্কৃতির জন্য লড়াই করছে। লড়াইটা অব্যাহত আছে, নিজের পরিস্থিতি বজায়। আচ্ছা, যে বিষয় নিয়ে কথা বলছিলেন আপনি, এর আগেও বাংলাদেশে 3 থেকে 4 বার এসেছেন ভ্রমণে, এছাড়াও আপনি অনেক দেশ ভ্রমণ করেছেন। তার সাথে সবচেয়ে বেশি সাঁওতালরা যদি বলি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, এরপর বাংলাদেশ। এই যে এই 2 দেশ বা আপনার নেপালেও আছে কিছু, হ্যাঁ, এই 3 দেশ বা এই 5টা দেশ মিলে আপনি কতটুকু ডিফারেন্সটা আপনি পেয়েছেন সাঁওতালদের ভিতরে? ডিফারেন্স মানে পার্থক্য কোন দিক দিয়ে? পার্থক্য তো আমরা কালচার বলি, ভাষা বলি। আমার মনে হয় আমরা সাঁওতালরা, আদিবাসী সাঁওতালদের বলছি, আমরা মাঝে মাঝে বলি যে আমরা এক ভাষা কথা বলি, এক সংস্কৃতি, সমস্ত কিছু এক। এটা এক অর্থে ঠিক, আমরা সাঁওতাল কথা বলছি, কিন্তু অঞ্চল বিশেষে আমাদের কিছু কিছু আঞ্চলিকের কিছু পার্থক্য আছে। না, আপনি দক্ষিণবঙ্গে যদি যান ভারতবর্ষে, ওনাদের কিছু রিচুয়ালসের এবং কথাবার্তার মধ্যে এবং ফেস্টিভ্যালের মধ্যেও কিছু পার্থক্য আছে। যেমন সোহরায় ওরা কালীর সময় করে, আমরা পৌষ মাসে করি। এই পার্থক্য বলবো না, একটা ভিন্নতা। ভিন্নতা, পার্থক্য না, এটা রিজন বেসিসে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। মানে কেন ওরা ওই সময় করছে, কেন আমরা এই সময় করছি, এর কারণ আছে। তো কিন্তু বেসিক জিনিসটা বিভিন্নতার চেয়ে, মানে এই পার্থক্য ভিন্নতার মধ্যেও সবচেয়ে যে জিনিসটা আছে একতা, মানে মিলটা বেশি। সবচেয়ে বড় মিল হচ্ছে আমরা ইংরেজিতে বলে উই ফিলিংস, মানে আমাদের কমিউনিটির প্রতি নিজের যে আকর্ষণ এবং টান, এটা মনে হয় আপনি যে কোনো সাঁওতালদের মধ্যে এক। দ্বিতীয় হচ্ছে নিজের ভাষার প্রতি যে আকর্ষণ, সেটা এক। নিজের সংস্কৃতি এবং জীবনযাত্রার প্রতি যে টান, সেটা একদম এক। ছোটোখাটো ভিন্নতা এখানে বাংলায় বেশি আছে বলে গানগুলো বাংলার মতন কিছুটা হয়ে যায়। আমরা পশ্চিমবঙ্গে আছে, রবীন্দ্রনাথের বিশ্বভারতীর কাছে বাস করি বলে রবীন্দ্রিক কিছু একটু টান প্রভাব থাকবেই। এটা যারা উড়িষ্যায় আছে কিংবা ঝাড়খণ্ডে আছে, হিন্দির প্রভাব থাকবে। আমাদের দেশেও সিলেটে যারা আছে চা বাগানে ফোর্স মাইগ্রেট, ঝাড়খণ্ড থেকে মাইগ্রেট বা ওই এলাকা থেকে মাইগ্রেট করে গেছে, তাদের প্রোনাউন্সিয়েশন কিন্তু একটু সিলেটি ভাষা, বাংলা ভাষা কিন্তু আমরা যে উচ্চারণ করি, সিলেটে উচ্চারণ করে একটু কমপ্লিট ভিন্ন। সেটার একটা প্রভাব আছে আবার ওইখানে আঞ্চলিক প্রভাব। কেন তার বাড়ির বাইরে গেলে
সবসময় তাকে বাংলা স্মৃতি বাংলায় কথা বলতে হচ্ছে। হুম। তো সেটার মধ্যে থাকে। এটা থাকবেই। এখানে একটা বিষয় যেটা লক্ষ্য করা, সেটা হচ্ছে যে একটা ভাষার অ্যাডাপ্টেবিলিটি, মানে বিভিন্ন জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতার উপর কিন্তু তার বেঁচে থাকার অনেকটা ক্ষমতা নির্ভর করে। যেমন আমরা যেখানে যে কোনো ভাষার সংস্পর্শেই আসি না কেন, ভাষা কিন্তু নিজের জায়গাটাকেও বজায় রেখেছে। এইটা একটা জিনিস। যেমন আমি এটা শুধু ভাষার ক্ষেত্রে নয়, যেমন সাঁওতালরা যেহেতু বাঙালি, মুসলিম, এদের সঙ্গে বেশি, হ্যাঁ বাঙালি মানে আমি হিন্দু বাঙালি বলছি, আমি ধর্মভিত্তিক কথা বলি, ওদের সঙ্গে সবচেয়ে বেশি মেলামেশা ভারত এবং পাকিস্তানের আছে। ওরা দুর্গা পূজা বলুন, সরস্বতী পূজা বলুন, কিংবা অন্যান্য কালী পূজা বলুন, সব কিছুতে অংশগ্রহণ করছে, মানে যাচ্ছে, অ্যাটেন্ড করছে, প্রসাদও খাচ্ছে। আমাদের পাশে মুসলিম গ্রাম আছে, আমাদের গ্রামের পাশে আমরা যাই, আমরা বিভিন্ন অনুষ্ঠানে ওরা আমাদেরকে নিমন্ত্রণ করে, আমরাও যাই। কিন্তু গ্রামে যখন আসি তখন কিন্তু আমরা আমাদের মতো নিয়েছি। আমরা ওদের ফেস্টিভ্যালে যাচ্ছি, আনন্দ করছি, ছুটিকে নতুন জামা কাপড় দুর্গা পুজোয়ও কিনছি, কিন্তু আমাদের যখন আসছে আমরা নিজেদের মতন করে স্বতন্ত্র একটা জীবনযাত্রায় আছি, আর এটা স্বাভাবিক হয়ে গেছে আজকে। এখানে আমাদের সংস্কৃতি এবং ভাষার স্ট্রেংথ, ক্ষমতা এবং শক্তি, এবং এইটার জন্যই আমার মনে হয় আমরা এখনো বেঁচে আছি। আজ একটা উদাহরণ দেখলাম, আমরা মাদল বাজাচ্ছি, আপনি দেখলেন, এখানে সাঁওতালা সব বাংলা দেশের এখানকার। আপনার কি কখনো মনে হয়েছে যে আমরা বাইরে থেকে এসেছি? না, মনে হচ্ছিল সবাই সমান। না, তো যেমন সুতরাং- বাংলাদেশের মধ্যে যদি দেখি, কণিকা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত, আমার রবীন্দ্রসঙ্গীত কিন্তু ভিন্নতা আছে। হুম, আমার ভিন্নতা আছে, কিন্তু আপনাদের মধ্যে সেটা দেখা যায় না। হয়তো আমি খুব বুঝতে পারি না, তো সেই জন্য আমি দেখতে পাই না, কিন্তু আমার কাছে মনে হয় যে খুব ভিন্নতা নয়। সবাই একসঙ্গে যতটা একাত্মতা হতে পারে না, আপনাদের সাংস্কৃতিক শক্তিটা আপনাদের ওইটা। আপনি যে জায়গায় থেকে আসেন না কেন, আপনি 1-2 মিনিটের মধ্যেই খুব হুম, একখানে হয়ে যেতে পারেন। এই গ্রাম ও গ্রাম, তখন আমি এটাকে আলাদা করা খুব মুশকিল হয়ে যায়। হুম, এই অঞ্চল সেই অঞ্চল, আপনাদের মধ্যে আমি যে শিক্ষিত দেখি, আলাদা করা খুব মুশকিল হয়ে যায়। খুব মুশকিল। আমার এখানে একটা অভিজ্ঞতা বলার ইচ্ছে করছে। আমি প্রথম যখন এখানে এসেছিলাম বাংলাদেশে, তখন দীপশিখা যে সংস্থা, পল জারোয়া তিব্বার, এবং ওনাদের রুদ্রপুরে একটা অনুষ্ঠান ছিল, ওনাদের বড় কাজ কর্মকাণ্ডের জায়গা, সেখানে আমরা এসেছিলাম 5-6 সাল। তো রাত্রে ছিলাম, তো পাশে একটা সাঁওতাল গ্রাম থেকে রাত্রে একটা ঢোলের আওয়াজ আসছে। আমি, বকুল, আরো কয়েকজন আছে আমাদের,